হ্যালো গাইস, আমি জে বব আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। আজকে নিয়ে চলে এসেছি পদ্মা সেতুর উপর আরো একটি ভিডিও। কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে চর্চিত হচ্ছে এই পদ্মা সেতু এবং একে রিলেট করে ভিন্ন কোনো ভিডিও একটার পর একটা আসছে এবং তোমরাও রিকোয়েস্ট করছো আমাদেরকে রিঅ্যাকশন দেওয়ার জন্য। তাই জন্য আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পদ্মা সেতুর উপর, যার নাম হচ্ছে পদ্মা সেতু রেল লাইনে অবিশ্বাস্য যেসব ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। পদ্মা সেতুতে রেল লাইনের জন্য, শুধুমাত্র রেল লাইনের জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে পুরোপুরি রেল লাইনের উপরে এই ভিডিওটা হচ্ছে রেল লাইনের। তো তার উপরে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেগুলো সম্বন্ধে একটু জানবো আজকে আমরা। তো আগের দিনের ভিডিওতে আমরা একটু তথ্য ভুল দিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা অনেকেই আমাদের উপর ক্ষুণ্ণ হয়েছো, কেউ খুব ভালোভাবে বুঝেছো, কেউ খুব বাকি নেই, হজম হয়নি আমাদের। দুঃখিত আমরা কোনো রকম ভাবে আমরা কিন্তু বাংলাদেশ বা পদ্মা সেতু বা তার সাথে যারা জড়িত তাদের কাউকে কোনো রকম ভাবে নিচু করা বা ছোট করার উদ্দেশ্যে কোনো কথা কিন্তু আমরা বলিনি, আজ অব্দি বলিনি, বলছি না এবং আগামীকালেও বলবো না। ভিডিও করি বা না করি, কারণ আমরা কাউকে অপমান করি না, কাউকে ছোট করি না। তথ্য ভুল হতে পারে, হয়তো একটাই তথ্য ভুল ছিল যে তোমরা বলেছো, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, সেই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র এটুকু বলতে যে মন থেকে তথ্য দিয়ে থাকি, আঘাত করে থাকলে ইন্টেনশনালি আমরা একদমই করিনি। যাই হোক, তো সবসময় কিন্তু আমরা একটাই কথা বলি যে বাংলাদেশে কোনো কিছু যদি উন্নত হয় তাহলে কিন্তু আমরা গর্ববোধ করি, কারণ আমরাও বাঙালি। শুরু থেকে ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা যবে থেকে ভিডিও করছি এখনো অব্দি আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু একটাই কথা বলি যে বাংলাকে উন্নত হতে হবে, বাংলাদেশ উন্নত হতে হবে, তবেই কিন্তু আমরা গর্বিত বোধ করবো, কারণ আমরা দুজনে বাঙালি এবং আমাদের ফোকাসটাই হচ্ছে ওটা, যাকে বাংলাকে তুলে ধরা। তো যাই হোক, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বলে দিচ্ছি পদ্মা সেতুর উপর যে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ব্যাপারগুলো, যে সমস্ত লাইনের আমরা কিছুই জানি না, তো সেখান থেকে আজকে আমরা জানবো। এক ভাই বাংলাদেশেরই রয়েছে, সে খুব তথ্য নিয়ে খুব রিসার্চ করে এই ভিডিওটা তৈরি করেছে, যার নাম হচ্ছে এনায়েত চৌধুরী ভাই। তো তার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, তো আমরা সাজেস্ট করলাম যে না চলো এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দেওয়া যাক, একটু জেনে নিই পদ্মা সেতু সম্বন্ধে, যেহেতু আমাদের জ্ঞান পদ্মা সেতু সম্বন্ধে খুবই স্বল্প। তো যাই হোক, এই চ্যানেলটা থেকে নিচ্ছি আমরা, এনআইএস চৌধুরী চ্যানেলটা থেকে। তো লিংকটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, তারপর তো বংস রিঅ্যাকশন এর মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপন না বংস রিঅ্যাকশন। চলো দেখি ভিডিওটা, জেনে নিই তথ্য, তারপর হবে বাকি কথা। আমি এখন দাঁড়ায় আছি পদ্মা সেতুর রেলওয়ে অংশটার উপরে। এই রেল লাইনের উপরেই বাংলাদেশে প্রথমবারের মতন ব্যালাস্টলেস ট্র্যাক স্থাপন করা হইতেছে। বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং লেবারাররা এই প্রজেক্টের মধ্যে কাজ করছে, যার মাধ্যমে ওদের দক্ষতার উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশের আরো অনেক প্রথমের জন্ম এই সেতু থেকে। আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলাই জানবো। তো চলুন শুরু করা যাক। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর একটা। ফাস্ট ট্র্যাক শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটা মিন করে এই প্রকল্পটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। আর সহজ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। ফাস্ট ট্র্যাক প্রকল্প বাংলাদেশে আরো যেগুলো আছে সেগুলোর নাম শুনলেই বুঝবেন কেন গুরুত্বপূর্ণ। পদ্মা ব্রিজ প্রজেক্টটা নিজে একটা ফাস্ট ট্র্যাক প্রকল্প ছিল। এছাড়া মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প, এই সবগুলাই এক একটা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, যেটা পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট নিজে। এইটার বাজেটটাও কিন্তু হিউজ। পদ্মা সেতুর মূল যে অংশটা আছে ওইটা করতে খরচ গেছে প্রায় 29,000 কোটি টাকার মতন, আর এই রেল লিঙ্ক প্রজেক্টের পিছনে খরচ যাইতেছে প্রায় 40,000 কোটি টাকার মতন। তাইলে বুঝেন এই রেল লিঙ্ক প্রজেক্টটা কত বড় একটা প্রজেক্ট। আর এইটাই স্বাভাবিক, ঢাকা থেকে পুরা যশোর পর্যন্ত এই রেলটা টানা হবে প্রায় 172 কিলোমিটার। এইটাকে টোটাল 3টা ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে ঢাকা মাওয়া, আর একটা হচ্ছে মাওয়া ভাঙ্গা, তারপর একটা হচ্ছে ভাঙ্গা টু যশোর। আমরা যেই অংশটাতে গেছিলাম ওইটাকে বলা হয় মাওয়া ভাঙ্গা। আর এই মাওয়া ভাঙ্গা অংশটাতেই বাংলাদেশে প্রথমবারের মতন এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেটা এর আগে বাংলাদেশের কেউ জীবনেও দেখে নাই। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, খুবই অদ্ভুত এই সিঁড়ি দিয়ে। আমার সাথে এইদিকে আলিফ আছে, লাবিদ আছে, ওরা আমার চেয়ে অনেক আগে উপরে উঠে গেছে, আমি ভিডিও করতে যা পিছিয়ে গেছি। এটা অনেক উঁচু, অনেক উঁচু, আমরা উঠতে উঠতে হাঁপায় গেছি প্রায়। কি আলিফ, কিছু বলো, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আজকে তোমার মন ভালো আছে? আজকে আমার মন ভালো নেই, অনেক ভালো আছে। হ্যালো। ওকে, আমরা এখন যে জায়গাটাতে বসে আছি এটা বাংলাদেশের প্রথম ব্যালাস্ট লেস রেল ট্র্যাক। ব্যালাস্ট মানে হচ্ছে আপনারা রেল লাইনের মাঝখানে কিছু পাথর দেখেন, এটাকেই ব্যালাস্ট বলে। আর যদি আপনি এই পাথরটাকে সরায়া দেন, পুরাটা হচ্ছে এইখানে আরসিসি ঢালাই করছে, মানে কোনো পাথর নাই। সো পাথরের পরিবর্তে আপনি যদি আরসিসি ঢালাই দেন, এটাই হচ্ছে ব্যালাস্ট লেস রেল ট্র্যাক হয়ে যাবে। জেনারেলি উন্নত বিশ্বের মধ্যে যে হাই স্পিড ট্রেনগুলো থাকে এগুলো এরকম ব্যালাস্ট লেস রেল ট্র্যাকের মধ্যে চলে। আপনি যদি ব্যালাস্ট দিয়ে রাখেন তাহলে এখানে খুব হাই স্পিডের ট্রেন আপনি চালাইতে পারবেন না। আর একটা পরিকল্পনা আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই পদ্মা সেতুর ভিতর দিয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করার পরিকল্পনা আছে। এটা একটা আন্তর্জাতিক রেলওয়ে হবে। ওই হিসাবে এটা ব্যালাস্ট প্লেস করা হয়েছে প্রায় 13.2 কিলোমিটার, পদ্মা সেতু সহ 6.15 কিলোমিটার সহ। আর এমনিতে পুরা রেল ট্র্যাকটা হইতেছে 172 কিলোমিটারের মতন। একটা কোশ্চেনের অ্যান্সার দেন, এটা নিয়ে সবাই কনফিউজড। পদ্মা ব্রিজ মিটার গেজ নাকি ব্রড গেজ? ডুয়াল গেজ। অনেকে বিতর্ক করে না, শুধু ব্রড গেজ কি? মিটার গেজ, ব্রড গেজ, ডবল ফ্যাসিলিটি এখানে। মিটার গেজটা হইতেছে ছোট, ব্রড গেজটা হইতেছে একটু বড়। চিকন মোটা। বলো লাভিদ, একটু বলো তো কোনটা মিটার গেজ কোনটা ব্রড গেজ? ময়মনসিংহে যারা গেছেন, ময়মনসিংহের ট্রেনগুলো হচ্ছে একটু বেশি চাপা টাইপের হয়, ওগুলো হচ্ছে সব মিটার গেজ। আর নর্মালি খুলনা, রাজশাহী এইদিকে গেলে, সিলেটও সম্ভবত মিটার গেজ, আইডিয়া নেই, বাট খুলনা, রাজশাহী, চিটাগাং এইদিকে হচ্ছে ট্রেনগুলো বেশি ওয়াইড হয়, এগুলো সব ব্রড গেজ। ভাই তো লাভিদ কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার না, উল্টা পাল্টা কথা বলে দিতে পারে, খেয়াল রাখেন। আপনার এখানে যে হলুদ পাইপলাইনটা দেখতেছেন, এখান দিয়ে গ্যাস আসছে। আর এইখানে দেখেন বড় বড় এই যে ত্রিভুজের মতন, সমবাহু ত্রিভুজের মতন বাহুগুলা, এটাই হচ্ছে সেই ট্রাস। এটাকে ট্রাস কাঠামো বলে। আমরা বাইরে থেকে দেখলে যেরকম ছোট ভাবে, জিনিসটা আসলে একেবারেই ছোট না। আমার সাইজ কিরকম আর এইগুলোর সাইজ কিরকম একবার দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এটা কত বড় একটা ট্রাসের ভিতরে আমরা বসে আছি। আমরা এখন খুবই অকওয়ার্ড একটা পজিশনের মধ্যে বসে আছি, কিন্তু এইখানে আপনারা যে কমলা কালারের পাইপটা দেখতেছেন, এইটার মধ্যে দিয়ে কিছু তার গেছে। রেল লাইনে কিছু সিগন্যাল দেওয়া লাগে। সো ওই সিগন্যাল ট্রান্সমিশনের জন্য যেই তারগুলা লাগে, এটা কিন্তু পদ্মা ব্রিজের ঠিক এই সাইডটা দিয়ে এই কমলা কালারের প্লাস্টিকের এই জিনিসটার ভিতর দিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন উপর থেকে নিচে চলে আসছি। এই জায়গায় আমাদের আর কোনোদিন আসা হবে কিনা জানি না জীবনে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আমাদের নিজেদের সবার লাইফের জন্য। হ্যাঁ লাবিদ, বলো তুমি জীবনে আর কি জায়গায় যাইতে পারবা না, ওই জায়গায় যাওয়ার অভিজ্ঞতা কেমন? এমন এক জায়গায় গেছি আর 1 বছর পর পুরো এই জায়গা ব্লক হয়ে যাবে, মানে যে কেউ যেতে পারবে না, এই জায়গারই এক্সিস্টেন্স থাকবে না। এইটা তুমি আর মানে হচ্ছে যে কষ্ট লাগতেছে না ওইখানে? কষ্ট লাগতেছে, আর কোনোদিন যাওয়া হবে না। আমাদের সবারই আসলে লাইফে এমন জিনিস এক্সপিরিয়েন্স করা উচিত যেটা মানে হচ্ছে আমরা লাইফে হয়তো অন্য কোনো সময় আর এক্সপিরিয়েন্স করতে পারবো, বা লাইফে কখনো আর এক্সপিরিয়েন্স করতে পারবো না। সো এইটা একটা এরকম এক্সপিরিয়েন্স ছিল। পদ্মা সেতু নিয়ে কিন্তু একটা বই আছে যার লেখক হচ্ছেন প্রাচীন বিখ্যাত ঐতিহাসিক লেখক এনায়েত চৌধুরী, যিনি নিখিল বাংলা ব্যাচেলর ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। বইটা কিন্তু পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখা, বেশ সিরিয়াস একটা বই। আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব। এই রেল লিঙ্ক প্রজেক্টের মধ্যে একটা অংশে আরিয়াল খা ব্রিজটা পড়ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এইটাতে 6টা স্টিল ট্রাস স্প্যান আছে। এই যে নীল কালারের যে কাঠামোগুলা দেখতেছেন, এগুলাকেই আমরা ট্রাস বলতেছি। এই ব্রিজটার মোট দৈর্ঘ্য হইতেছে 609 মিটার। তবে ব্রিজটা বিখ্যাত অন্য একটা কারণে, এটার একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। এই ব্রিজ করার সময় যে পাইলগুলা বসানো হয়েছে, তার মধ্যে যে পাইল ক্যাপ ছিল, ওইখানে যে কংক্রিট ঢালা হয়েছে সেটা হিউজ অ্যামাউন্টে, প্রায় 776 কিউবিক মিটার। ব্যাপারটা হইতেছে এত বেশি কংক্রিট যখন আপনি একসাথে পাইল ক্যাপের ভিতরে ঢালবেন, তখন ভিতরের তাপমাত্রাটা অনেক বাইরে যায়, জিনিসটা গরম হয়ে যায়, এটাকে ঠান্ডা করা লাগে। তো ঠান্ডা করার জন্য ইউজ করা হয়েছে কুলিং পাইপ। এই পাইপটার ব্যাস হচ্ছে 32 মিলিমিটার। এই পাইপের এক প্রান্তে যে ইনলেট ছিল, ওই পাশ দিয়ে ঠান্ডা পানি ঢুকানো হইতো। এখন ওই পানিটা যে কংক্রিটের মধ্যে মধ্যে পাইপের ভিতর দিয়ে ঘোরাফেরা করতো, আর এই ঘুরতে ঘুরতে ওইখানকার যে
গরম তাপটা ছিল ওইটা সে নিজের মধ্যে শুইসা নিত, দেন আউটলেট দিয়ে যখন সে বের হইতো ওইটা একটা গরম পানি হইতো, কিন্তু সে ঢুকছিল কিন্তু ঠান্ডা পানি হয়ে। এইভাবে ভিতরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করার যে পাইপটা এইটাই হচ্ছে কুলিং পাইপ। আর এইটাই একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেটা আরিয়াল খাঁ ব্রিজে ইউজ করা হয়েছে। বেসিক্যালি আমরা এখন আসছি ভাঙার একটা স্লিপার প্রোডাকশন ফ্যাক্টরির ভিতরে। রেল লাইনের মধ্যে যে লম্বা লম্বা প্রস্থ বরাবর যে লম্বা জিনিসগুলো থাকে এইগুলোকে স্লিপার বলে। এই ফ্যাক্টরিটার মধ্যেই পুরোপুরিভাবে একদম প্রোডাকশন পুরাটা হইতো। এখানে মেকানিক্যাল সাইড থেকে শুরু করে সিমেন্ট ঢালাই এবং অন্যান্য মেশিনারিজ কাজগুলো করা হইতো। এখন এখানে মোটামুটি প্রোডাকশনটা শেষ, এই কারখানাটা এখন বন্ধ আছে। আমরা যেটা এখানে জানতে পারছি ফ্যাক্টরির ভিতরে বাংলাদেশি যে লেবারাররা এবং চাইনিজ লেবারাররা ওরা দুজন একসাথে কাজ করতো। সাপোজ চাইনিজ লেবারাররা প্রথমে বাংলাদেশি লেবারারদেরকে কিছু একটা শিখাই দিত, যে টেস্টগুলো আছে কিংবা কিভাবে কাজ করতে হবে, এন্ড দেন বাংলাদেশি লেবারাররা ওই ধরনের কাজগুলো করতে। এইভাবে কিন্তু বাংলাদেশি যে লেবারাররা আছে ওদের একটা এক্সপার্টিজ গ্রো করছে, ওদের একটা স্কিল সেট গ্রো করছে যেটা এর আগে হয়তো ছিল না, এবং এই স্কিল সেটগুলো ওরা পরবর্তী যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলোতে কাজে লাগাইতে পারবে। আমরা এখানে যেটা বুঝতে পারছি পদ্মা সেতুর এই রেল লিঙ্ক প্রজেক্টের আগে বাংলাদেশ রেলওয়ে মেইনলি কাজ করতো বা বেশিরভাগ সময় কাজ করতে হচ্ছে মেইনটেনেন্স নিয়ে। কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে, কোনো স্ক্রু ঠিক করতে হবে কিংবা কোনো জায়গার স্লিপার একটু সমস্যা হয়েছে, এই জায়গাগুলোতে এসে বাংলাদেশ রেলওয়ে কাজ করতো। কিন্তু এই প্রজেক্টে প্রথমবারের মতন বাংলাদেশ রেলওয়ে প্রোডাকশনে গেছে, নিজে উৎপাদন করতেছে এই জায়গাগুলোতে, যেটা আগে খুব একটা বেশি হইতো না। আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে অভিজ্ঞতার একটা ব্যাপার লাগে, যে আগের কোনো রেলওয়ে কর্মকর্তা বা অফিসাররা যারা আছে ওরা কাজ করতেছেন কিনা। এইখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে রিটায়ার্ড অনেক অফিসার এই রেলওয়ে প্রজেক্টের মধ্যে কাজ করতেছে, যেইটা এই প্রজেক্টের কাজের মধ্যে অনেক বেশি গতিশীলতা দিছে। এইখানে আপনারা যে রেল লাইনটা দেখতেছেন এটা হচ্ছে পুরাতন রেল লাইন, এইটার সাথে নতুনটা যুক্ত হবে। এই জায়গাটাতে আপনারা যে নতুন পাথরের জিনিসগুলো দেখতেছেন কালো পাথরের, এখান থেকে হচ্ছে নতুন রেল লাইনটা শুরু হবে, যেটা পদ্মা ব্রিজের রেল লিঙ্ক প্রজেক্টের সাথে যুক্ত করা হয়েছে। এই পাথরগুলো মেইনলি প্রথমত দুবাই থেকে আনা হইতো, পরবর্তীতে চিন্তা করা হয়েছে এই পাথরগুলো তো বাংলাদেশের দিনাজপুরের মধ্যেও পাওয়া যেতে পারে, সো কেন আমরা দেশীয় উপাদান ইউজ করি না। এবং এইখানকার যত ম্যাটেরিয়াল আছে সবগুলাই প্রথমে সোর্স ভেরিফাই করে নিতে হয়। এই জিনিসটা যে আপনি কিনলেন আপনি এটা কোন সোর্স থেকে কিনছেন, তো এইটার মাধ্যমে বাংলাদেশের প্রোডাক্টগুলোরও ব্যবহার আমরা বাড়াইতে পারতেছি। এই পাথরগুলোকে বলা হয় ব্যালাস্ট। এখানে যে রেল লাইনটা হইতেছে এটা পুরোটা হচ্ছে যে ব্যালাস্ট দিয়ে তৈরি করা। তো এই পাথরগুলোকে প্রথমে দেওয়ার পরে একটা নির্দিষ্ট থিকনেসে পরে এগুলাকে কম্প্যাক্ট করা লাগে, এবং কম্প্যাক্ট করে দেন এটার উপরে আবার পাথর ঢালে বা ব্যালাস্ট ঢালে, দেন আস্তে আস্তে একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত আসলে ওরা এটা অ্যাপ্রুভ করে দেয়। রেল লাইনের কিছু টার্ম আপনাদেরকে শিখাই, এটাকে বলা হয় ট্র্যাক, এই জিনিসটাকে বলা হয় স্লিপার, আর কিছু বাকি নাই। আর এই জিনিসগুলো হচ্ছে ব্যালাস্ট, আগেই বলছি। আমরা এই পুরা ট্যুরের মাঝখানে হঠাৎ করে টের পাইলাম আমাদের ছোট্ট বন্ধু আলিফ, যে কিনা ছোট্ট না আসলে সবার মধ্যে ওই সবচেয়ে বড়, আই মিন লম্বার দিক থেকে, ওইখানে আমাদের একজন চাইনিজ ইঞ্জিনিয়ার আপু ছিলেন, যিনি খুব স্বভাবতই বুঝতে পারতেছেন চাইনিজ হওয়ার কারণে ক্যামেরার সামনে আসতে চান নাই। কিন্তু আমাদের ছোট্ট বন্ধু আলিফের ওনার উপরে বেশ ভালো রকম ক্রাশ ছিল, আর সারাক্ষণ আলিফকে ওই চাইনিজ আপুর পিছনে আমরা ঘুরতে দেখছি। কোনো প্যারা নাই আলিফ, চেষ্টা করতে থাকো, একদিন হবে। আমরা এখন আবার রৌদ্রোজ্জ্বল জায়গায় চলে আসছি। বাইরে কিছুক্ষণ আগে খুব বেশি বৃষ্টি হইতেছিল, এটা আমরা শুনছি যে ব্রিজের এক পাশে যদি বৃষ্টি হয় অন্য পাশে আবার রোদ থাকতেও পারে। এটা হইতেছে এলাকার খুব ইউনিক একটা বৈশিষ্ট্য। আমার সাথে এখানে লাবিদ রাহাত আছে। লাবিদ, বলো তোমার পদ্মা ব্রিজ দিয়ে প্রথমবার আসার পরে কি? ও আচ্ছা, তোমাকে দেখা যেতেছে না। এই যে লাবিদকে আমরা দেখতে পেয়েছি, আশা করি। হ্যালো লাবিদ, দিস ইজ লাবিদ রাহাত। আমি লাবিদ রাহাত, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বলো তোমার পদ্মা ব্রিজ প্রথম ভ্রমণের অভিজ্ঞতা কেমন হয়েছে? প্রথম ভ্রমণের অভিজ্ঞতা তো ঝাঁকুনি ঠেলায় টের পাই নাই কিছু, কোনো লোকাল বাস ছিল, বিশাল ঝাঁকুনি। আমি ওকে লোকাল বাসে নিয়ে আসছি আজকে। কোনো সাসপেনশন ছিল না বাসে, জিরো সাসপেনশন, একেবারে লাফালাফি, কোনো ভিডিও করতে পারি নাই। তো সেতুর ভ্রমণের অভিজ্ঞতা ভালো না, কিন্তু পরে সবকিছু ভালোই যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখি কিরকম যায়। আমাদের এখানে সাদমান ভাই আছে, সাদমান ভাই পিছনে একটা হাই বলেন সবাইকে। এই আপনি ক্যামেরার মধ্যে সাদমান ভাই আছে, বুয়েট 08 ব্যাচ। ভাই আমাদের কাজকে পুরা জায়গাটা ঘুরে দেখে। সাদমান হচ্ছে এখানে বস, মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পুরা জায়গা যা কিছু আছে সবকিছু আমি ওনার কাছ থেকে শিখতেছি অনেক বেশি করে। আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন, ধরেন ওইখানে মাটি আছে, ওই মাটির উপরে আপনি রেল লাইন বসাবেন, কিন্তু সব সময় যে মাটি খুব ভালো পাবেন আপনি এটা তো নাও হইতে পারে, মাটিটা খারাপ মাটি হইতে পারে। এখন মনে করেন এই খারাপ মাটিটা যদি 1 থেকে 3 মিটার গভীরতার মধ্যে থাকে, তাহলে তো জিনিসটা খুব বেশি গভীরে যাওয়া লাগতেছে না। তখন ওই খারাপ মাটিটাকে আপনি জাস্ট তুইলে নিয়ে অন্য জায়গায় ফেলাবেন,
ওইটাকে ভালো মাটি দিয়ে রিপ্লেস করে দিবেন, তাইলেই তো হয়ে যাইতেছে। কিন্তু যদি খারাপ মাটি আপনার 3 মিটারের থেকেও বেশি গভীরতায় থাকে, তাইলে কিন্তু এত মাটি আপনি কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় সরায় এখানে আবার মাটিটা ফিল আপ করতে পারবেন না, এটা বাস্তবিক পক্ষে অসম্ভব। তো এখন তাইলে আপনি কি করবেন? এইটার জন্যই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্টের মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেটাকে বলা হয় পিভিডি বা প্রি ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেইন। খারাপ মাটির মানে হইতেছে এটা একটা কাদা টাইপের মাটি। কাদাকে যদি আপনি উপর থেকে চাপ দেন, তাইলে এটা আস্তে আস্তে সেটেল করে যায়, আস্তে আস্তে বইসা যাইতে থাকে। এটা হইলে সমস্যা। রেল লাইন যদি উপর আপনি বসান, তারপরে যদি মাটিটার সেটেল করে, তাইলে তো রেল লাইন বাঁকা হয়ে যাবে, উপর থেকে নিচে ঢুকে যাবে, ট্রেন এখানে অ্যাক্সিডেন্ট করবে। এত কোটি কোটি টাকা দামের প্রজেক্ট, এইটার অবস্থা 12টা বাজে যাবে। তো যেটা করা হয়, ফিতার মতন এই অংশগুলা যেগুলাকে সিনথেটিক কোর বলে, এইগুলাকে লম্ব বরাবর মাটির নিচে প্রবেশ করানো হয়। এরপরে উপর থেকে একটা চাপ দেওয়া হয়, যেখানে মূলত বালু লোড করা হয়। এই লোডটাকে সারচার্জ লোড বলে, অর্থাৎ যেই জায়গায় আপনি ফিতাগুলা বসাইছেন, বসানো শেষ হইলে উপর থেকে বালু দিয়ে আপনি একটা চাপ দিবেন। সো উপর থেকে যখন আপনি চাপ দিতেছেন, এই সিনথেটিক কোরগুলা বরাবর নিচ থেকে পানি লম্বভাবে উপরে উঠে আসে, আর পাশে জায়গা থাকে পানিটা ফেলায় দেওয়ার জন্য, ওইখান দিয়ে পানিটা চলে যায় আর মাটিটা আস্তে আস্তে বৈশা যাইতে থাকে। সো এইভাবে আপনি একটা খারাপ মাটিকে গ্রাউন্ড ট্রিটমেন্ট মেথড, অর্থাৎ মাটির কোনো একটা চিকিৎসা করলেন, আপনি এটার উন্নতি করলেন, এইভাবে ভালো মাটি বানানো হয়। এই পিভিডির কাজ কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, যেটা এই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্টের মধ্যে করা হয়েছে। থাকবে যেটা অলরেডি এক্সিস্টিং, মানে আগে নতুন করা হবে, রেনোভেট করা হবে। সো 12 আর 6 18। বস বস আমরা এখন একটা রেলওয়ে স্টেশনে দাঁড়ায় আছি, এটাকে বলা হইতেছে পদ্মা স্টেশন। পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্টের মধ্যে এইখানে এসে ট্রেনগুলো থামবে যখন এই স্টেশনগুলো কমপ্লিটেড হবে। এটা একটা টোটালি নতুন স্টেশন। এইরকম নতুন স্টেশন পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্টের আওতায় 12টার মতন হবে। আর 6টা স্টেশন আছে, যে 6টা স্টেশন অলরেডি এক্সিস্টিং। এই 6টা স্টেশনকে রেনোভেট করা হবে, নতুন করা হবে, কিন্তু স্টেশনগুলো আগেই ছিল। আরেকটা জিনিস হবে যেটাকে বলা হয় জাংশন। এই জাংশনটা এমন একটা স্থাপনা, খুবই ইউনিক একটা ডিজাইনের হবে, যেটা এক্সপেক্ট করা হইতেছে। আমাদের ভাঙা, আমাদের যে মেইন যে অন্য যে জাংশনগুলো যেখানে আমাদের দেশে হয়েছে এর আগে, স্ট্রাকচারালি মানে আর্কিটেকচারালি এত সুন্দর এর আগে কখনো হয়নি। মানে এটার যে আমাদের 3D মডেলটা যেটা আছে, সেটা দেখলে বোঝা যাবে যে এটা মানে আধুনিক যত ফ্যাসিলিটি পসিবল একটা স্টেশন বিল্ডিং এর মধ্যে সকল ফ্যাসিলিটি তো ইনক্লুড করা হয়েছে, এবং সেই সাথে এটা যে আর্কিটেকচারাল ভিউ অত্যন্ত সুন্দর। কাজ হচ্ছে। আপনাদের একটা প্রশ্ন থাকে যে পদ্মা সেতু কেন ডাবল লাইন হইল না, কেন শুধুমাত্র একটা লাইন হইল? দেখেন, যদি ডাবল লাইন হইতো তাইলে কিন্তু পদ্মা সেতুর যে পিয়ারগুলো আছে এইগুলাকে আরো বেশি চওড়া করতে হইতো। এমনিতেই আপনারা জানেন পদ্মা সেতুতে যখন থেকে রেল লাইন লাগানোর সিদ্ধান্ত হয়েছে, পাইলের উপরে লোড কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে। আর এই একটা রেল লাইনের জন্যই কিন্তু আমাদেরকে পুরা পৃথিবীর সবচেয়ে গভীর পাইল ব্যবহার করতে হয়েছে, যেটা প্রায় 128 মিটার, যেটা একটা পাইল ব্রিজের জন্য রেকর্ড। সেখানে যদি ডাবল লাইন করা হইতো তাইলে আসলে কত গভীরে যে মাটির যাইতে হইতো তার কোনো কুল কিনারা নাই। আরেকটা প্রশ্ন তাইলে করতে পারেন, ঠিক আছে ব্রিজের মধ্যে আমি ডাবল লাইন দিলাম না, তাইলে ব্রিজ থেকে বের হওয়ার পরে আপনারা সিঙ্গেল লাইন কেন রাখতেছেন, কেন ডাবল লাইন দিলেন না? দেখেন, এই ক্ষেত্রে অলরেডি সিঙ্গেল লাইন করার পরেও এই পদ্মা সেতু রেল লিঙ্ক প্রজেক্টের টাকা কিন্তু 40,000 কোটি টাকার মতন হয়ে গেছে পুরা প্রকল্পের ব্যয়টা। সেখানে যদি ডাবল লাইন করার চেষ্টা করা হইতো তাহলে কিন্তু এট এ টাইম অনেক বেশি টাকা খরচ যাইতো। এইখানে ডাবল লাইন করার জন্য কিন্তু প্রভিশন রাইখা দেওয়া হয়েছে, অর্থাৎ যত জায়গা টায়গা অধিগ্রহণ করা দরকার আপনি চাইলে পরবর্তীতে এক সময় যে এখানে ডাবল লাইন করতে পারেন। কিন্তু এখনই ডাবল লাইন করতে গেলে কি কি সমস্যা, আশা করি আপনারা এখন পরিষ্কার হয়েছেন। আরেকটা প্রশ্ন আসে যে পদ্মা সেতুতে রেল লাইনটাকে কেন নিচে করা হইলো, কেন রোডটাকে উপরে করা হইলো? দেখেন, এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্লোপ। আপনি যদি রেলগাড়িকে নিচ থেকে উপরে উঠাইতে চান, এটা কিন্তু নর্মাল প্রাইভেট কারের মতন উপরে উঠে না। রেলগাড়িকে আস্তে 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 উপরে উঠাইতে হয়, যে
কারণে দেখবেন সেতু থেকে যখন রেল লাইনটা নিচে নামছে কতটা স্লোলি আর স্মুথলি এটাকে নিচে নামানো হয়েছে। এটাকে কিন্তু হুট করেও নিচে নামায় দেওয়া যাইতো, কিন্তু রেলগাড়ি এইভাবে চলে না। যদি রেল লাইনকে আমার সেতুর উপরের অংশে দিতে যাই তাইলে স্লোপ এত বেশি পরিমাণে উঁচু করতে হবে যেটা আসলে বাস্তবসম্মত না। এই কারণেই রেল লাইনটাকে নিচে রাখা হয়েছে। আপনারা হয়তো টের পাইতেছেন যে নর্মাল রাস্তা যেটা দিয়ে গাড়ি চলে তার থেকে রেল লাইনটা একটু উঁচু, এলিভেশনটা একটু বেশি। এইটার রিজন হচ্ছে এই প্রজেক্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে কোনো রেল গেট না রাখার। রেল গেট কোন কোন জায়গায় রাখতে হয়? মনে করেন যেখানে আমাদের আসল রাস্তা, গাড়ি চলার রাস্তাটা আর ট্রেনের রাস্তা একসাথে মিলে গেছে, ওইখানে রেল গেট দিতে হয়। কিন্তু রেল গেটের জন্য আলাদা একজন গেটম্যান লাগে, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য রেল গেটটা অ্যাভয়েড করা কিন্তু অনেক ভালো। আর এই কারণেই রেল লাইনের উচ্চতাটা নর্মাল লেভেল থেকে একটু বেশি করে রাখা হয়েছে, যাতে করে পুরো সিস্টেমটাকে আমরা রেল গেট বিহীন করতে পারি। ওকে রাইট, আমরা এখন চলে আসছি PS25 এর এখানে। এটাকে একটা পোর্টাল ফ্রেম বলে। এইখানে মাঝখানে একটা অদ্ভুত কাঠামো আপনারা দেখবেন যেটা আর অন্য কোনো জায়গাতে নাই এই পুরা রেল লাইনের মধ্যে। এইটাকে বলা হয় PS25 আর 26 এর মধ্যে একটা পোর্টাল ফ্রেম। এইটা পুরো এলাকার মধ্যে PS25 নামে বিখ্যাত। এই ফ্রেমটা চারকোনা একটা জিনিস, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর পদ্মা সেতুর ঠিক উত্তর পাশে এইরকম আরেকটা জিনিস আছে, দুইটা ভায়াডাক্টের মধ্যে নীল রঙের আরেকটা ট্রাস ব্রিজ। এইটা পদ্মা সেতু দিয়ে যাওয়ার সময় শুধুমাত্র ওই একটা জায়গাতেই আপনি দেখবেন, অন্য কোনো জায়গায় কিন্তু দেখবেন না। জিনিসটা খুবই সুন্দর। ওকে, লাস্ট অফ অল আমাদের এই ভাঙা জাংশন পরিদর্শন শেষে আমরা আমাদের আজকের যে ট্যুরটা পুরোটা কমপ্লিট করতেছি। আজকে খুবই জোস একটা ট্যুর হয়েছে। এতগুলা জিনিস দেখতে পারছি, এতগুলা জায়গায় যাইতে পারছি যে জায়গাগুলোতে হয়তো আমি আমার জীবনে আর কোনোদিন যাইতে পারবো না। সো এটা আমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই আওয়াজ হইতেছে আমি জানি। আজকের এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ লাবিদ, বিদায় দাও। তুমি বিদায় দাও আলিম। আবার দেখা হবে। হ্যাঁ টাটা, আমরা শেষ করে দিতেছি ভিডিও। আচ্ছা হ্যাঁ লাবিদ বলো, তুমি এত কিছু পারফিউম দাও কেন বইয়ের মধ্যে? ওরা আমি একমাত্র দেখছি বুঝছো, মানে সারাক্ষণ হতে পারফিউমের উপরে থাকে এই একজন। ইটস নাইস টু স্মেল নাইস। ও আচ্ছা, মানে কাকে? আমাদেরকে তো স্মেল নাইস করা লাভ নেই। মানে এমনি নিজের জন্যই থাকে, আমরা ধরে নেই। নিজেকে অভ্যাস রাখতে হয় কখন কে থাকে আশেপাশে। আমি বারবার দেখতেছিলাম রেকর্ড বাটনটা অন করতে গেলে কথাগুলো থাকা দরকার আছে। আরে আলিফ কি অবস্থা? এই যে আমার এখানে এখন লাবিদ কি করতেছে, আমরা এখন বাসার দিকে যাইতেছি। আমরা এখন পদ্মা সেতুতে, রাইট। আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিতেছি। আমাদের খুবই আনন্দ লাগতেছে। এই আনন্দে আলিফ এখন ঘুমাইতেছে। আলিফ ঘুমাই গেছে। অসাধারণ একটা ব্লগ ভাই, মানে খুব রিসার্চ করে আর কি এই ব্লগটা করেছেন আপনি। দারুণ, খুব মানে নলেজ। আর খুব চেষ্টা করেছি আমরা, মানে মন দিয়ে দেখার, সত্যি মন দিয়ে দেখার চেষ্টা করেছি। আর সত্যি অনেক কিছু জানতে পারলাম। তো বল, তুই বল আগে। না বল না, কোনো অসুবিধা নেই। মানে একটা জিনিস ভালো লাগলো যে যেটা ওই ব্যালেস্টলেস যেটা করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের কিন্তু খুব একটা আইডিয়া, যেটা বাইরে আমরা সাধারণত দেখে থাকি যে ফাস্ট ট্র্যাক আর কি, মানে যে তাড়াতাড়ি গতি আর কি স্পিড থাকে গাড়ি ট্রেনের, সেইটা করেছে। এটা একটা অন্যতম নজর করা একটা ব্যাপার আর কি। এটা বেশ ভালো লাগলো। পরে গিয়ে আবার ওটা যুক্ত হয়েছে আবার ওই ব্যালেস্ট, কিন্তু কিছু করার নেই ওটা। ওটা একটা অন্যরকম ইয়ে, মানে এটা একটা অন্যরকম যে ব্যালেস্ট থেকে ব্যালেস্টে গিয়ে যুক্ত হওয়া, এটা একটা অন্যরকম একটা একদম চিন্তাধারা, বেশ অন্যরকম একটা ভালো লাগলো। আর অনেক কিছুই আর কি ইনফরমেশন আরো জানা গেল। তো স্টেশন যেটা ভাঙ্গার জাংশন যেটা আমরা দেখলাম, মানে বেসিক্যালি ওটা একদম পুরো অন্যরকম, মানে মনে হচ্ছে কোনো শপিং মলের আর কি একটা স্ট্রাকচার আর কি, এত আর্কিটেকচার পুরো ব্যাপারটা মানে বলা যেতে পারে। অসাধারণ একটা চিন্তাধারা নিয়েছে। আর ট্রেনের তো বলেই দিল যে একটাই ট্র্যাক, ভবিষ্যতে যদি আবার দুটো ট্র্যাক করার সেই চিন্তাধারা নেয়, আর সেটারও জায়গা ব্যবস্থা সেরকম ভাবনা চিন্তা করে গেছে। কারণ কত টাকা খরচা হয়ে যায় সেটা তো বললোই, তো প্রচুর টাকা খরচা হয়ে যায়। যদি আবার হয় তার লোড, এসব অনেক কিছু ব্যাপার আছে, একটার সাথে একটা লিঙ্ক থাকে, করলেই হয় না। আমরা হয়তো বললাম, আমরা হয়তো সেটাও বলেছিলাম যে দুটো কেন করেনি, এরকম হয়তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম, মনে পড়ছে। সেটাও ভাই পুরো ক্লিয়ার করে দিল। আর ব্লগটা খুব রিসার্চ করে আর কি ভাই করেছে। এটা মানে জাস্ট এসে যে একটা ব্লগ করা সেরকম না, অনেক কিছু ইনফরমেশন দিয়েছে।
তো অনেকটা নলেজ হলো আমাদের ট্রেনের, কিন্তু সত্যি এত নলেজ ছিল না, এটা সত্যি কথা। একদম একদম যাতায়াত করি কিন্তু এত নলেজ আমাদের ছিল না, ভাই কিন্তু অনেকটা ক্লিয়ার করেছে। তো ওভারঅল ভিডিওটা সিরিয়াসলি দারুণ ছিল, দারুণ ছিল এবং ভাই প্রচন্ড রিসার্চ করছে, খুব বোঝা research, যাচ্ছে, কারণ একটা যে বই পড়লো সেটা কিন্তু ভাইয়েরই। তো যাই হোক, যদি শুরু থেকে আমি শুরু করি, ফার্স্ট যেটা দেখানো হলো যে ট্র্যাকটা যখন কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং কাজগুলো চলছে, তখন নিয়ে যাওয়া হলো ওপরটায়। ওপরে যে জিনিসটা দেখানো হলো, সেখানে যেটা দেখানো হলো ফার্স্ট, সেটা হচ্ছে যে ব্যালাস্ট লেস করা হচ্ছে। এখানে একটা কথা আমি বলি, ব্যালাস্ট লেস করা হচ্ছে আমাদের এখানে মানে ইন্ডিয়াতে আমি যেটুকু দেখেছি, আমার চোখে যেটুকু পড়েছে, ছোটখাটো খাল বা কিছু কিছু ব্রিজের উপর কিন্তু এরকম ভাবে আমরা ব্যালাস্ট পাথর রাখি না। যখনই আমরা কোনো রকম ব্রিজ বা কোনো রকম এরকম খাল টাইপের থাকে, তার উপরে ম্যাক্সিমাম জায়গাতে চেষ্টা করি এরকম ব্যালাস্ট লেস করারই চেষ্টা করা হয়ে থাকে। এটা আমি দেখেছি, এটা আমি জানি না কি রিজন, বাট এটাই করা হয়ে থাকে এবং এখানেও আমি দেখলাম। এবং সেটা যে টানা করা হয়নি তার পেছনেও আমি দেখলাম রিজনটা খানিকটা মিলে গেল এই কারণে, কারণ যখনই সেতুটা মানে এন্ড হচ্ছে, সেখান থেকে কিন্তু ব্যালাস্ট উইথ যে ট্র্যাকটা সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমার ভাইও বললো। তো এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা যে ট্র্যাক মাত্র একটাই করা হয়েছে। যাই হোক, এক ভাই হয়তো কমেন্ট করেছিল আমাদেরকে যে না, 2টো ট্র্যাক করা হয়েছে। 2টো কিন্তু ট্র্যাক করা হয়নি, ডুয়েল ট্র্যাক করা হয়েছে। ডুয়েল ট্র্যাক আর 2টো ট্র্যাক মানে ডাবল ট্র্যাক, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য এই কারণে, ডুয়েল ট্র্যাকটা হচ্ছে এখানে মিটার গেজ এবং ব্রড গেজ। তো এই দুটো করা হয়েছে। অ্যাকচুয়ালি হয় হচ্ছে 3 রকম, মিটার গেজ, ব্রড গেজ, ন্যারো গেজ। ন্যারো গেজটা হচ্ছে সাধারণত যে টয় ট্রেন গুলোকে চালানো হয় হিল স্টেশনে, সেগুলো ইউজ হয় হচ্ছে ন্যারো গেজের ক্ষেত্রে। তার থেকে একটু বড় হচ্ছে ব্রড গেজ, তার থেকে বড় হচ্ছে মিটার গেজ। তো এই হচ্ছে 3 রকমের। তো ওখানে চলাচলের জন্য খুব বুদ্ধি করে 2 রকমের করা হয়েছে, মিটার গেজ এবং ব্রড গেজ, যাতে কোন রকম বড় বড় যে সমস্ত মালবাহী ট্রেন বা সমস্ত এক্সপ্রেস ট্রেন গুলোকেও যাতে যাতায়াত চলাচল করতে পারে, সেই জিনিসটা মাথায় রেখে করা হয়েছে। এটা খুব ভালো একটা প্ল্যান করেছে। এবং যেটা বলা হলো যে ডাবল ট্র্যাক কেন করা হয়নি, সেটা বলেই দিল যে আরো বেশি ওয়েট হতো, পাইলের ক্ষমতা অনেক আরো হতো। তো সেটা করা হচ্ছে না। তবে যেটা একটা প্ল্যান করে রেখেছে, সেটা হচ্ছে কি যখন ব্রিজ শেষ হচ্ছে তারপরে ডাবল ট্র্যাক লাইন রেখেছে, কিন্তু যখন ব্রিজের উপর দিয়ে তখন কিন্তু এটা একটাই যাবে, এট এ টাইম একটাই ট্রেন যাবে, তার বেশি ট্রেন যেতে পারবে না, কারণ ওখানে সিঙ্গেল ট্র্যাক। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ভাবে ট্রেনের ব্যাপারটা দেখালো। আর একটা জিনিস ভালো লাগলো যে মানে বললো না, প্রোডাকশনটা আগে সেইভাবে হতো না, রিপেয়ারিং এর দিকেই হয়তো। হ্যাঁ, এটা খুব সুন্দর ব্যাপারটা, একদম ঠিকই বলেছিস তুই। তো এরপরে যে ব্যাপারটা দেখালো, সেটা হচ্ছে টোটাল যে লাইনটা যেটা নতুন তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে 172 কিলোমিটার লাইন। 172 কিলোমিটার, অনেকটা লাইন করা হচ্ছে, এবং সেটা যুক্ত করা হবে ইন্টারন্যাশনাল ট্র্যাক লাইনের সাথেও যুক্ত করা হতে পারে এটাকে, যেটাকে বলা হচ্ছে। তো খুব ভালো একটা ব্যাপার, খুব ভালো একটা প্রজেক্ট, একদম ডাইরেক্ট পদ্মা ব্রিজের উপর দিয়ে চলে যাবে একদম। আর এটা হচ্ছে মেন যেটা দুটো, যদি আমি পদ্মা ব্রিজের যেখানে 3টে মোট বলা হলো, যে ঢাকা থেকে হচ্ছে মাওয়া, মাওয়া টু ভাঙা, ভাঙা টু যশোর। তো যদি পদ্মা ব্রিজে বা পদ্মা নদীর 2 সাইডের কথা বলি, সেটা হচ্ছে এক সাইডে হচ্ছে মাওয়া, এক সাইডে হচ্ছে ভাঙা, এই দুটো কানেক্ট করেছে। এবং আর একটা যেটা সুন্দর লাগছে পদ্মা স্টেশন। পদ্মা স্টেশনের জাস্ট নামটাই দেখতে বেশ অসাধারণ লাগছিল আমার। পদ্মা ব্রিজ, পদ্মা স্টেশন, এবং যেটা বলা হলো ভাঙা যে স্টেশন, ভাঙা জাংশন যেটাকে বলা হচ্ছে, সেটা কনস্ট্রাকশনটা দেখানো হলো। তো আর্কিটেকচার অসাধারণ, ফাটাফাটি হবে সেরকমই, মানে তাড়াতাড়ি হোক, কারণ আমাদের বাংলাদেশে যাওয়ার আগেই হয়েছে, যাতে আমরা বাংলাদেশে সব দেখতে এইগুলো যাতে দেখতে পাই। 4 আঙুল একদম ঘিতে সেরকম একটা ব্যাপার। তো সেরকম যদি দেখতে পাই, সেই জিনিসটা খুব ভালো লাগবে একদম। এবং এই হচ্ছে মোটামুটি ভাবে জিনিসটা পুরোটাই। কিন্তু চায়না আপুর ক্রাশ খেয়ে গেছে। যেটা ভাই আমি বলছিল যে এটাতে কি হয়েছে, যে চাইনিজ যে সমস্ত তারা যে টেকনোলজি ইউজ করে, তাদের যে স্কিলস গুলো রয়েছে, এখানকার যে মানুষজন বা ওয়ার্কার রয়েছে, তাদের সাথে কাজ করার পর সেই স্কিল গুলো ডেভেলপ হয়। ইন ফিউচার যদি এরকম কাজ করলে তারা এই সুযোগটার কি মানে ব্যবহারটা করতে পারে, এক্সপেরিয়েন্স গুলো অন্য কাজে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে। এটা সত্যি খুব একটা ভালো উন্নত, যেটা দিনের টাইমে আমরা দেখতে পাই যে যৌথ মহড়া হয় আমাদের আর্মিতে, নেভিদের,
এয়ারফোর্সদের যে হয় বলা দেখা তোমরা অনেকে নিউজে দেখা যে অন্য দেশের সাথে এক্সারসাইজ করে, তো সেই জিনিসগুলো ফলে কি হয় স্কিল ডেভেলপ। তো এই ক্ষেত্রেও সেটা হয়েছে যে স্কিলগুলো ডেভেলপ হয়েছে, এটা খুব ভালো একটা পজিটিভ সাইন যে পরবর্তীকালে তারা চেষ্টা করে নিজেরাই সবকিছু করে দেওয়ার, এবং টেকনোলজি যেটা কাদার যে ব্যাপারটা করা হয় এটা পুরো নীল ছিল আমার। এই ব্যাপারটা আমি কোনো একদম জানতাম না, এই জিনিসটা নতুন একদম পুরো জানতে পারলাম যে কাদা কিভাবে ঠিক করা যায়, ভালো একটা ভালো আমার। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু জানতে পারলাম, সবই হচ্ছে দৌলত পদ্মা ব্রিজ। সত্যি তাই। আর এনার চৌধুরী ভাইয়ের দারুণ ভাবে রিসার্চ করে খুব সুন্দর ভাবে বুঝিয়েছে, যে বুঝবে না সেও আর কি বুঝতে বাধ্য। আর দারুণ দারুণ মানে অনেকটা জ্ঞান আমরা এটা পেলাম, অর্জন করলাম সত্যি। আর রেল সম্বন্ধে অনেক নলেজ যেটা একদমই ছিল না, মানে শুধু ট্রেনেই আমরা চড়ি কিন্তু একই সব নলেজ একদমই ছিল না। যে আমরা লম্বাটাকে স্লিপার বলা হয়, ট্র্যাকটা জানতাম, স্লিপার ওই ব্যালেস্টটাও আমরা ব্যালেস্ট ট্র্যাক বলে, এই জিনিসগুলো জানতাম, দেখেছিলাম বাট জানতাম যেটা ব্যালেস্ট আমরা মেট্রোতে বেসিক্যালি পুরো দেখতে পারি। হ্যাঁ, মেট্রোটা ব্যালেস্ট প্লেস হয় না, মানে ওই জিনিস হয়, ওটা নিচে ম্যাগনেট ফিল্ড থাকে, যাই হোক হ্যাঁ ওটা থাকে ওই ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার, ওভারঅল বেশ ভালো লাগলো জিনিসটা দেখতে, জানতে পারলাম অনেক কিছু। তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও, আশা করছি কোনো ভুল হয়নি, এবং গেল ভিডিওটা তো হয়তো একটাই ভুল ছিল এবং সেটাই হয়তো আমরা ঠিক দেওয়ার চেষ্টা করেছিলাম, মানে আশা করি ঠিক দিয়েওছি, একটা ইনফরমেশন বাদ দিয়ে মোটামুটি বাকি সবই ঠিক। আসলে সত্যি কথা বলতে আমরা কোনো রকম ভিডিও দেখে আমরা রিয়াক্ট করি না, সেটা তোমরা বুঝেই গেছো। আমরা ন্যাচারাল দেওয়ার চেষ্টা করি, যে ভুল ত্রুটিটাই থাকুক। আমরা পারলে ওই ভিডিওটাতে এত খারাপ কমেন্টের মধ্যেও কিছু প্রাইভেট করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করিনি। যে আমরা যেটা সেটাই তোমরা দেখো, ভুলটা আমরা যদি হই সেটা ভুলটা আমরা শিখবো, তোমরা যে আমরা হয়তো বলেছি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, সেটা আমরা স্বীকারও করেছি। তো এটাই একটা রিকোয়েস্ট যে মন্তব্য করার আগে একটু ভালোভাবে করো, যে মানে তোমার থেকে সেই ভালোবাসাটা যেহেতু আমরা আশা রাখি, একটু ভালোভাবে, অনেকেই ম্যাক্সিমামই ভালোভাবে বলেছো, সেটা খুবই ভালো লেগেছে, অনেকে খারাপভাবে বলেছো, তো তাদের থেকেও আমরা ভবিষ্যৎ আশা রাখছি যে একটু ভালোভাবে আমাদের বললে আমরাও ভালোভাবে এটাকে শেখার চেষ্টা করবো। এটাই তো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যারা বাজে বানায় ভালোভাবে বলেনি তারাই একসময় আমাদের আরো বেশি সুনাম করবে। এটাই চ্যালেঞ্জ, মানে তাদের যাতে আমরা ভালোভাবে বলে আর সেটাকে মনটাকে জয় করতে পারি, সেটাই আমরা চেষ্টা করবো। একদম। তো বেশ ভালো লাগলো, তোমার যে তোমার সাথে ভিডিও দেখে ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশন গেইন করে থাকো তারা করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টান করে দাও, সাবস্ক্রাইব করো বেশি করে, আর কমেন্ট করে জানো কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। আগেরটা কি হয়েছিল জানি না, কিন্তু এটা আশা করি আমরা অনেকটাই ভুল ত্রুটি শুধরে চেষ্টা করেছি ভালো করার। এরপর তোমরাই বলো যদি আবার কোনো ভুল ত্রুটি বলে থাকি, আশা করি ভুল হবে, হয়তো কিছু একটা দুটো ভুল হতেই পারে, কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি সঠিক বাইরের উপর বেস করে ভালোভাবে বলার। আর তার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাবো না, আর ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি করো। আর ফেসবুক পেজে এখন জয়েন করি, তাদের জয়েন করো না, পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও শেয়ার করো, সর্বোত্তম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।